গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অফ দ্য ডন। আজকে চতুর্থ পর্ব। নেফরার পাশাপাশি হাঁটছে খিয়ান। তুমি এখানেই থাকো? জিজ্ঞেস করল সে। জি স্যার, কাছে পিঠে বলা যায়। তোমাদের এখানে ঘন ঘন মেহমান আসে? না স্যার, আসে না বললেই চলে। এখানে আমাকে পেয়ে বাহাদুর সেজে বসে আছো, অন্য সময় কি করো তাহলে? এই ঘোরাঘুরি। তা কোথায়? যখন সেখানে মন চায় সেখানে। স্যার, পিরামিডের সঙ্গে পরিচয় আছে আপনার? একটুও না, মানে দূর থেকে শুধু দেখা বাদে যদি বলি তাহলে হয়। তবে এটা জানি বড় বড় রাজাদের সমাধি ওগুলো, আর এখন ব্রাদারহুড অব দ্য ডনের ব্যক্তিগত সম্পত্তি। কেন বললেন কথাটা? নেফরাকে বাজিয়ে দেখার উদ্দেশ্যে খিয়ান বলল, কয়েকদিন আগে 4 জন লোক বিনা অনুমতিতে ঢুকেছিল ওখানে। পিরামিডের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল ওরা। তখন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে বিরাট এক কালো সিংহ। মুহূর্তের মধ্যে শেষ করে দেয় 3 জনকে। গুরুতর আহত হয় অন্য লোকটি, পরে মারা যায়। কেউ কেউ বলছে ওটা নাকি আসল সিংহ না, এখানকার কোনো ভূত। তুমি কিছু শুনেছ নাকি এ ব্যাপারে? না স্যার, সিংহ বা ভূতের ব্যাপারে আমি তেমন কিছু শুনিনি। তবে পিরামিডগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। দেখুন না, মনে হয় না মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবগুলো? তোমার বয়স কম, তাই এখনো বের হতে পারোনি কল্পনা জগৎ থেকে। তুমি মনে হয় এই এলাকায় বেশি দূরে যাওনি কখনো। আমি অনেক জায়গায় গেছি, এমনকি সিরিয়াতেও। ওখানে পিরামিডের চেয়েও উঁচু পর্বত দেখেছি। সেগুলো চূড়ায় বরফ জমে থাকে। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। স্যার, যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানা হয়নি। আমার নাম রাসা, আমি একজন মহাফেজ। আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। কেন? আমাদের এখানে মহাফেজদের কোমরবন্ধনীতে প্যালেট থাকে, তলোয়ার থাকে না। তাদের হাতে অন্যরকম হয়, কালির দাগে ভরা। আপনার 2 হাত একদম পরিষ্কার। আপনাকে দেখে আসলে কি মনে হয় জানেন? কি মনে হয়? আপনি কোনো সৈনিক অথবা শিকারী, কিংবা পর্বতে চূড়ার পারদর্শী কেউ। না না স্যার, রাজদরবারের কোনো কামরায় বসে যারা পাণ্ডুলিপি লঙ্ঘন করে, আপনাকে তাদের মতো মনেই হয় না। পর্বতে চড়ার কথা বললে শুনে অন্য একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি স্যার? তোমাদের এখানে নাকি একটা অদ্ভুত ভূত আছে যে পিরামিড বেয়ে ওঠানামা করে। অনেকে নাকি দেখেছে ভূতটাকে। আমাদের এখানে একটা পরিবার আছে যাদের সদস্যরা দিনে বেড়াতে অনায়াসে পিরামিড বেয়ে ওঠানামা করতে পারে। ঘুরিয়ে জবাব দিল নেফরা। তারা কেউ ভূত না, রক্ত মাংসের মানুষ। ভাবছি এখানে যদি অনেকদিন থাকতে হয় তাহলে ওদেরকে বলে কয়ে শিখে নেব বিদ্যাটা। ভূতটার ব্যাপারে কিছু বললে না যে? সিফংসের সামনে হাজির হয়েছে ওরা। থেমে দাঁড়ালো নেফরা। ইচ্ছে করলে এই বিরাট মূর্তিটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সবাই বলে কেউ যদি মন থেকে কিছু জানতে চায় ওটার কাছে, তাহলে জবাব পায়। তাই নাকি? তাহলে ওটাকে প্রথম কোন প্রশ্নটা করব আমি জানো? আমার পাশে আলখাল্লার ভিতরে কে আছে? স্যার, এখান থেকে আমাদের মূল আস্তানায় নেওয়ার আগে আপনার চোখ বেঁধে ফেলার আদেশ আছে আমার উপর। কেন? আমাদের গোপন রহস্য ফাঁস করার নিয়ম নেই। কোনো আগন্তুকের কাছে তা তো নই। যদি কিছু মনে না করেন, হাঁটু গেড়ে বসুন। কারণ আপনি খুবই লম্বা, হাত উঁচু করে কাজটা করতে পারবো না আমি। অবশ্যই অবশ্যই। আবার ব্যঙ্গের সুর খিয়ানের কণ্ঠে। প্রথমে চুরি করা হলো আমার সঙ্গে যা কিছু ছিল, এবার বলা হচ্ছে হাঁটু গেড়ে বসতে, কারণ আমার চোখ বাঁধা হবে। কিছুক্ষণ পর একটা গর্তের কাছে নিয়ে গিয়ে বলা হবে, স্যার লাফিয়ে পড়ুন, আপনার জন্য অপেক্ষায় আছে কিছু ক্ষুধার্ত কুমির, নাকি? বলতে বলতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। একটা রেশমি রুমাল দিয়ে খিয়ানের চোখ বেঁধে ফেলল নেফরা। কাজ শেষ, এবার উঠে দাঁড়াতে পারেন। কথা মতো কাজ করল খিয়ান। আমাকে ধোকা দেওয়ার কারণ কি জানতে পারি? ধোকা? কি বলছেন স্যার? এমন ভান করছো যেন তুমি একটা ছেলে, কিন্তু তুমি আসলে একটা মেয়ে। চোখ বাঁধার সময় তোমার হাত দেখেছি আমি। লম্বা লম্বা চুল আছে তোমার। চোখ বাঁধার সময় যখন ঝুঁকেছ,
তখন আলখাল্লার হুডের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছিল। তোমার এক হাতে বিশেষ একটা আংটি আছে, রাজদরবারের কাজ করি বলে ওরকম আংটি আমি চিনি। ওগুলো ব্যবহার করেন রাজা বা রানীরা সিলমোহর করার সময়। কে তুমি? ক্যাম্হা, উঁচু গলায় ডাকল নাফরা। আমার কাজ শেষ, এবার যেতে হবে আমাদেরকে। দারোয়ানের কাছ থেকে বকশিস নিতে হবে। হাসুন আপনি, এই মহাফেজ বা দুধকে নিয়ে যান পবিত্র সাধুর কাছে। আর হ্যাঁ, ওই পুঁটুলিগুলো নিতে ভুলবেন না। ওগুলো জায়গা মতো নিয়ে গিয়ে খুলে দেখাবেন ওই ভদ্রলোককে। সারাটা পথ আমাকে চুরির অপবাদ দিয়েছেন তিনি। সাধু রয়, লর্ড টাও এবং ভাতৃসঙ্গের আরও কয়েকজন গণ্যমান্য ভাইয়ের সামনে বসে আছে খিয়ান। রয় বললেন, রাশা, আটিতের রাজা আপিপির কাছ থেকে যে প্যাপাইরাস এনেছেন আপনি, তা পড়েছি আমরা। দুটো প্রশ্ন আর একটা হুমকি চিঠিটা সারমর্ম, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে। প্রথম প্রশ্ন, মিশরের রাজকুমারী নেফরা বেঁচে আছেন কিনা, ব্রাদারহুড অব দ্য ডনের আশ্রয়ে আছেন কিনা। এই প্রশ্নের জবাব এখন দেব না আমি, কারণ আজ রাতে আপনি নিজে জানতে পারবেন সেটা। 2 নম্বর প্রশ্ন, আপিপিকে বিয়ে করতে রাজি আছেন কিনা সেই রাজকুমারী। এটার জবাবেও কিছু বলবো না, কারণ রাজি নারাজির ব্যাপারটাকে যাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে তার। এবার আসুন হুমকির প্রসঙ্গে। বলা হয়েছে রাজকুমারী নেফরা আমাদের কাছে থাকার পরও যদি তাকে আপনার সঙ্গে যেতে দিতে অস্বীকার জানাই, অথবা তিনি যদি বিয়েতে রাজি না হন, তাহলে আটিদের আগের রাজাদের সঙ্গে ভাতৃসঙ্গের যে চুক্তি হয়েছিল তা ভঙ্গ করবেন আপিপি, সমূলে উৎপাটিত করবেন আমাদেরকে। এটার জবাব এখনই দিয়ে দিচ্ছি, পরে দেব লিখিতভাবে। আপিপি যত শক্তিশালী হন না কেন, তাকে ভয় পাই না আমরা। তিনি যদি আমাদের পবিত্রতা নষ্ট করেন, পিরামিডের অভিশাপ নির্ধারিত হয়ে যাবে তাঁর জন্য। রাশা, তাকে বলবেন, তিনি যদি আমাদেরকে নিছক অন্তরালে থাকা একদল তপস্বী বলে ভেবে থাকেন, তাহলে ভুল করেছেন। সেনাবাহিনী নিয়ে আমাদের কখনো কারো বিরুদ্ধে তোলার ধরিনি আমরা। তারপরও আমরা আপিপি অথবা পৃথিবীর যে কোনো রাজার চেয়ে কম শক্তিশালী না। রাজারা যেভাবে যুদ্ধ করে সেভাবে যুদ্ধ করি না আমরা। তারপরও রণকৌশল জানি, কারণ আমাদের সঙ্গে দেবতারা আছেন। আপিপি ইচ্ছে হলে হামলা করতে বলবেন তাকে। আমাদের আস্তানা যদি খুঁজে বের করতে পারেন, তিনি তাহলে মমিসহ কিছু সমাধি ছাড়া আর কিছুই পাবেন না। তারপর তাকে বলবেন হাঁটু গেড়ে বসে মাটিতে কান লাগাতে। এগিয়ে আসা সেনাবাহিনীর আওয়াজ স্পষ্ট শুনতে পাবেন তিনি, আর ওই বাহিনীর কারণেই পতন ঘটবে তার। উঠে দাঁড়িয়ে বাউ করে রয়কে সম্মান জানালো খিয়ান। আপনার কথা শুনে ভালো লাগলো পবিত্র সাধু। কর্কশভাবে কথা বলতে পছন্দ করেন রাজা আপিপি, তার চিঠির ভাষাও হয়তো সেরকম হয়ে গেছে। তারপরও আমি একজন দূত মাত্র। একটা প্যাপাইরাস হস্তান্তর করা আর সেটার জবাব নিয়ে ফিরে যাওয়াই আমার কাজ। আটিদের আগের রাজাদের সঙ্গে আপনাদের যে চুক্তির কথা বললেন, সে ব্যাপারে আসলে ভালো মতো জানি না আমি। সে ব্যাপারে আলোচনা করার অধিকারও দেওয়া হয়নি আমাকে। হুমকি অনুযায়ী শেষ পর্যন্ত আসলে হামলা করবেন কিনা রাজা আপিপি জানি না। তবে আমাকে দয়া করে হুমকি মনে করবেন না। যে কদিন আছে আপনাদের এখানে, নিরাপদ আশ্রয় প্রার্থনা করছে আপনার কাছ থেকে। সত্যি বলতে কি, মন্দির, সমাধি, এই বদ্ধ আবহাওয়া, এসব কেমন জেলখানার মতো মনে হচ্ছে আমার কাছে। অথচ আমি কোনো গুপ্তচর না। আপনাদের পবিত্রতা নষ্ট হতে পারে এরকম কোনো খবর জোগাড় করে ফাঁস করাটা আমার উদ্দেশ্য না। ওর দিকে জলজলে চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল রয়। তারপর বললেন, রাশা, আপনি যদি আপনার আত্মার নামে শপথ করে বলেন আমাদের গোপনীয়তার ব্যাপারে যা দেখবেন, শুনবেন, জানবেন তা গোপনীয় রাখবেন, যদি প্রতিজ্ঞা করেন আমাদের জবাব লিখিত হওয়ার আগ পর্যন্ত পালিয়ে যাবেন না অথবা পালানোর চেষ্টা করবেন না, তাহলে আমিও কথা দিতে পারি একজন স্বাধীন মানুষ হিসেবে থাকতে পারবেন আমাদের সঙ্গে। রয়কে আবারও বাউ করলেন খিয়ান। ধন্যবাদ পবিত্র সাধু, আপনার কথা মতো প্রতিজ্ঞা করলাম। আপনাদের দেবতাদের বেদিতে উৎসর্গ করার জন্য আমার মাধ্যমে কিছু নৈবেদ্য পাঠিয়েছেন রাজা আপিপি। অনুমতি দিলে দেখাতে চাই সেগুলো। মুচকি হাসলেন রয়। আমরা যাকে দেবতা বলে মানি, তিনি মৃত্যুর প্রতিনিধি ওসিরিস। মানুষের আত্মা ছাড়া অন্য কোনো নৈবেদ্য গ্রহণ করেন না তিনি। তাই আপনার উপহার ফেরত নিয়ে গেলে ভালো হয়।
মহান সাধু, আপনি একজন জ্ঞানী লোক। আপনি জানেন পৃথিবীর কোনো রাজাই তার দেয়া উপহার ফেরত নিতে পছন্দ করেন না। বলা বাহুল্য, রাজা আপিপিও হয়তো তা করবেন না। আপনার উপর ভীষণ রাগও করতে পারেন তিনি। আবারও মুচকি হাসলেন রয়। আজ রাতে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে। আপনার দাওয়াত থাকলো রাশা। আপাতত বিদায়। গিয়ে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন। যথাসময়ে লোক যাবে আপনার কাছে। যদি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন যথাস্থানে। অবশ্যই। যাওয়ার জন্য ঘুরল খিয়ান। প্রায় মাঝরাত। পোশাক বদল করে সঙ্গে আনা আরেক প্রস্ত কাপড় পরেছে খিয়ান। সাধারণত কোনো উৎসব উপলক্ষে ওই রকম কাপড় পরে মহাফেজরা। এখন সে শুয়ে আছে ওর ঘরে বিছানার উপর। অদ্ভুত এই জায়গা, আর তার চেয়েও অদ্ভুত এখানকার আদিবাসীদের নিয়ে ভাবছে। বাজ পাখির মতো চোখওয়ালা ওই সাধুর কথা মনে পড়ে যাচ্ছে। মনে পড়ছে তার রাশভারী চেহারার সাঙ্গপাঙ্গদের কথা। মনে পড়ছে সমাধি মন্দিরের কথা, যেখানে আজ খিয়ানের সঙ্গে দেখা করেছেন রয়। ওখানে নাকি কি এক অনুষ্ঠান হবে কিছুক্ষণ পর। মুচকি হাসল খিয়ান। সে অনুষ্ঠানে দাওয়াতও দেওয়া হয়েছে ওকে। যেসব গরম গরম কথা বলেছেন সাধু রয়, সেগুলো যদি রাজা আপিপির কানে যায় তাহলে কি হবে? কেন যেন প্রকাণ্ড এই সিফাংশের হাসিটা মনে পড়ছে। সে হাসি বোঝা যায়, আবার যায়ও না। রেশমি রুমালে খিয়ানের চোখ বাঁধার আগে যে দৃশ্য সে দেখেছে তা ওই হাসি। তখন কি সেই রহস্যময়ী চেহারাতেও সেরকম কোনো হাসি ছিল? ঘুরে ফিরে ওই মেয়ের কথা বারবার মনে পড়ছে কেন? নিঃসন্দেহে মেয়েটা একজন যুবতী। কি সুন্দর হাত ওর, আর কি সুন্দর চুল। ওর এক হাতের একটা আঙ্গুলে রাজকীয় একটা আংটি ছিল। মোটা গলায় কথা বলার চেষ্টা করেছিল সে বারবার, কিন্তু সেই ব্যর্থ চেষ্টা নিঃশব্দে জানিয়ে দিয়েছে খিয়ানকে হাত আর চুলের মতোই মেয়েটার কণ্ঠ সুন্দর। ওই মেয়েও কি অপূর্ব সুন্দরী? ওর সঙ্গে কি দেখা হবে আর কখনো? অস্থির লাগছে খিয়ানের। উঠে বসল সে। আংটিটা কি ওই মেয়েরই, নাকি কোথাও খুঁজে পেয়েছে, নাকি চুরি করেছে? খিয়ানের পুটলি যে চুরি করতে পারে, সে ওই রকম একটা আংটির লোভ সামলাতে পারবে? দারোয়ানের কাছ থেকে বকশিস পাওয়ার আশা করে যে লোভ সামলাতে না পারাটা তার জন্য স্বাভাবিক। খিয়ান নিশ্চিত না মেয়েটা আসলে চোর কিনা। সে জানে না মেয়েটা আসলে সুন্দরী কিনা, জানে না ওর সামাজিক অবস্থান কি। তারপরও মেয়েটাকে কেন যেন সাধারণ কেউ, যেমন কোনো চাষির মেয়ে হিসেবে মেনে নিতে ইচ্ছে করছে না। কারণ চাষির মেয়েরা ওই রকম কথা বলতে পারে না, ওর মতো করে ভাবে না। ভেতরে আসবো স্যার? চমকে উঠল খিয়ান। ঝট করে তাকালো দরজার দিকে। গুবরাটে দাঁড়িয়ে আছে কর্কশ কণ্ঠটার মালিক। লোকটাকে দেখে আরেকবার চমকে উঠল খিয়ান। যেমন লম্বা তেমনি চওড়া, কুচকুচে কালো। দরজা দিয়ে ঢুকতে হলে মাথা নিচু করতে হবে ওকে। এসো। নিচু গলায় অনুমতি দিল সে। খিয়ানের ঘরে ঢুকল রু। ওর দিকে জ্বলন্ত প্রদীপের আলোয় এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো খিয়ান। বিশাল একটা হাতকড়াল দেখা যাচ্ছে লোকটার হাতে। এত বড় হাতকড়াল আগে কখনো দেখেনি খিয়ান। চোখ কচলালো সে। দুঃস্বপ্ন দেখছে কি না ঠিক বুঝতে পারছে না। বলল, কে তুমি? আমার কাছে কি দরকার? আমি আপনার পথ প্রদর্শক, বলল রু। আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। আবারও পথ প্রদর্শক? পথ দেখিয়ে কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? নরকে? না, একটা বিশেষ অনুষ্ঠানে। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে অনুষ্ঠানটা যেন আমার মৃত্যুদণ্ড কার্যকর করার। কারণ তুমি দেখতে সাক্ষাৎ জল্লাদের মতো, আর তোমার ওই কোরাল, ওটা ওটা তুলনা আমার জানা নেই। কি নাম তোমার? পৃথিবীর দানব, নাকি প্রেতলোকের আত্মা? রু। রু? এত বড় মানুষের এত ছোট নাম। যাই হোক, তোমার সঙ্গে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমি যার পরনায় ক্লান্ত এবং এখানেই থাকতে চাই। শুভরাত্রি। আপনি যত ক্লান্তই হন না কেন, আপনাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার আদেশ আছে আমার উপর। ভালোই ভালোই আসবেন, নাকি আপনার পুটুলি যেভাবে বহন করেছিলাম সেভাবে বয়ে নিয়ে যাব আপনাকে? হো, তার মানে তুমি চোর? তুমি চুরি করেছ, আর আমার চোখ বাঁধার জন্য রেখে এসেছ এক বাটপারকে? বাটপার? গর্জে উঠল রু। হাত খোড়ালটা তুলল। তা নয়তো কি?
যে মেয়ে হয়ে পুরুষের বেশ ধারণ করে পুরুষের মতো সাজার চেষ্টা করে তাকে তুমি কি বলবে? এত উত্তেজিত হবার কিছু নেই, বসো। তুমি দাঁড়িয়ে থাকলে ঘরে আর জায়গা থাকে বলে মনে হয় না। নাও, এক পেয়ালা মদ খাও। হাত বাড়িয়ে খিয়ানের কাছ থেকে পেয়ালাটা নিল রু, এক চুমুকে খালি করে ফেলল। তারপর বলল, ধন্যবাদ। তো পশুদের সঙ্গে থাকার একটা খারাপ দিক কি জানেন? খাওয়ার মতো ভালো কোনো জিনিস থাকার পরও না খেয়ে থাকতে পছন্দ করেন তারা, যেমন এই মদ। আমি জানি কোনো না কোনো কবরের ভিতরে এই জিনিস অনেক সঞ্চয় করে রেখেছেন তারা, তারপরও নিজেরা খান না, মেহমান ছাড়া অন্য কাউকে খেতেও দেন না। অনেক কথা হয়েছে, এবার চলুন, আমার উপর আদেশ আছে। আগে বলেছি কথাটা রু, কিন্তু কে আদেশ দিয়েছে তোমাকে? সেই মেয়ে। কথা শেষ করল না রু। থেমে গেলে কেন? কার কথা বলছো? আমার চোখ বেঁধেছিল যে। নাও, আরেক পেয়ালা মদ খাও। কথা মতো কাজ করল রু। তারপর বলল, কাছাকাছি অনুমান করছেন, তবে আপনার সঙ্গে বেশি কথা বলার আদেশ নেই আমার উপর। এবার চলুন যুবরাজ। যুবরাজ? থতমত খেয়ে গেলেন খিয়ান। সামলে নিয়ে বলল, মাত্র 2 পেয়ালা মদে নেশা ধরে গেল তোমার, আমাকে যুবরাজ বলছো কেন? যা বলা উচিত ছিল না আমার তা বলে ফেলেছে আসলে। যুবরাজ, আপনি কি এখনো বুঝতে পারছেন না? এখানকার সব তপস্বী আসলে এক একজন জাদুকর। তারা ভান করেন যেন কিছুই জানেন না, অথচ আসলে সব জানেন। তারা মনে করেন আমি এক বোকা ইথিওপিয়ান, কুচকুচে কালো এক লোক যে মস্ত এক হাতকড়াল বয়ে বেড়ায়। তারা যা ভাবেন তা হয়তো ঠিক, তবে আমার কান আছে এবং তা বেশিরভাগ সময় খোলা থাকে। তাই আমি জেনে গেছি আপনি আসলে একজন যুবরাজ, আর আমার মতো একজন সৈনিক, অথচ এখানে এসেছেন একজন মহাফেজের ছদ্মবেশে। তবে আপনাকে ছাড়া আরও কারো কাছে বলিনি কথাটা, এমনকি। এবার দয়া করে আর কথা বাড়াবেন না, মূল্যবান সময় চলে যাচ্ছে। খালি হাতটা বাড়িয়ে খপ করে খিয়ানের একটা হাত চেপে ধরল রু। একটানে ওকে নিয়ে ঘরের বাইরে এলো। খিয়ান বুঝতে পারছে জোরাজুরি করে কোনো লাভ নেই, কারণ জোর খাটিয়ে কিছুই করতে পারবে না এই দানবের বিরুদ্ধে। তাই নিয়তিতে যা আছে তাই ভেবে নিয়ে এগিয়ে চলল রুর পিছু পিছু। মন্দিরের হলরুমে দাঁড়িয়ে আছে খিয়ান। এদিক ওদিক তাকাচ্ছে। মাথার উপর ছাদ আছে, বেশ কয়েকটা বড় বড় জানালা আছে হলে, সবগুলোই খোলা। বাইরে পূর্ণিমার রাত, চাঁদের আলো আসছে জানালা দিয়ে। অনেক মানুষ জড়ো হয়েছে হলের ভিতরে। সবার পরনে সাদা রূপ, হুড তুলে রেখেছে বলে চেহারা দেখা যাচ্ছে না বেশিরভাগেরই। অবগুণ্ঠন ব্যবহার করেছে কেউ কেউ, পরিবেশটা ভুতুরে বলে মনে হচ্ছে খিয়ানের। হলের শেষ প্রান্তের প্রদীপের আলোয় আলোকিত একটা বেদি দেখা যাচ্ছে। সেখানে যারা দাঁড়িয়ে আছেন তারা যে ব্রাদারহুড অব দ্য ডনের প্রথম সারির নেতা তা সহজেই বোঝা যায়। তাদের সবার পরনেই সাদা রূপ, কিন্তু হুড বা অবগুণ্ঠন ব্যবহার করছেন না কেউই। মা কাঁচাদের আকৃতিতে এক সারিতে দাঁড়িয়েছেন তারা। সারির ঠিক মাঝখানের বিশেষ কোনো কায়দায় আড়াল করা হয়েছে পর্দা দিয়ে। ওটার সামনে দেখা যাচ্ছে বড় একটা চেয়ার, দুহাতলে খোদাই আছে সিংহ সিফংস। আর তেমন কিছু দেখা যাচ্ছে না, কারণ হলের ভেতরে আলো অনুজ্জ্বল। খিয়ান যখন ঢুকেছে হলে তখন থেকে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে চারপাশে। ওর মনে হচ্ছে যেন ওর আগমনের জন্য অপেক্ষা করছিল সবাই। মনে হচ্ছে এখনই শুরু হবে ভাবগম্ভীর কোনো অনুষ্ঠান। দেরি করিয়ে দিয়েছেন, খিয়ানের কানের কাছে বিড়বিড় করে বলল রু। তারপরে আবার চেপে ধরল ওর একটা হাত, টানতে টানতে নিয়ে যাচ্ছে বেদিটার দিকে। সরে গিয়ে ওদেরকে জায়গা করে দিচ্ছে সংঘের সদস্যরা। ঘাড় ঘুরিয়ে দেখছে ওরা। জোর করে নিয়ে যাওয়া হচ্ছে খিয়ানকে। অবগুণ্ঠনের চেহারা আড়াল করেছে যারা, তাদের প্রত্যেকের অবগুণ্ঠনের 2 জায়গায় 2টো ছিদ্র আছে। ছিদ্রগুলো দিয়ে খিয়ানের দিকে তাকিয়ে আছে অনেকগুলো কৌতূহলী চোখ। দূর থেকে দেখা যায়নি, কিন্তু বেদির সামনে আসন আছে। খিয়ানকে এক ধাক্কায় ওটায় বসিয়ে দিল রু। চুপ করে বসে থাকবেন, খিয়ানের কাছে ফিসফিস করে বলল সে। একদম নাড়াচাড়া করবেন না। আমি মানুষ, মূর্তি না। কথাটা চলে এসেছিল খিয়ানের মুখে, কিন্তু বলতে পারল না, কারণ আশ্চর্য দ্রুততায় ওর সামনে থেকে সরে গেছে রু। কয়েক মুহূর্ত পরে লোকটাকে দেখা গেল বেদির উপর, গিয়ে দাঁড়িয়েছে পর্দাটার বাঁ পাশে। ওটা ডান পাশে দাঁড়িয়ে আছে ক্যাম্ভা।
ভাতৃসঙ্গের সদস্যদের মতো রূপ পরেননি তিনি, মাথায় তাই হুড নেই, দেখা যাচ্ছে তার ধবধবে সাদা চুল। দরজা বন্ধ করো, শোনা গেল রয়ের কণ্ঠ। ব্যস্ত হয়ে ছুটাছুটি শুরু করে দিল কারা যেন, না দেখেও টের পেল খিয়ান। ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যরা, কেমন শিহরণ জাগানো উঁচু গলায় বলছেন রয়। সমাধি আর পিরামিডেই আমাদের বাসস্থান, সিফংস আমাদের পাহারাদার, উদীয়মান সূর্য আমাদের প্রতীক। আমি সাধু রয়, আমার কথা শোনো সবাই। মিশরের প্রত্যেক জায়গায় থেকে, প্রত্যেক শহর থেকে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে এখানে। নিয়ে আসা হয়েছে টায়ার, বেবিলন, নাইভে, সাইপ্রাস এবং সিরিয়া থেকেও। আরও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাগর পাড়ি দিয়ে এসেছে এখানে। তোমরা জানো আমাদের সংঘের উদ্দেশ্য মহৎ, ন্যায্য উপায়ে সব রকমের অন্যায় প্রতিহত করা, এবং যে মহান শক্তির উপাসনা করি আমরা, তার ভক্তিতে পুরো পৃথিবীকে একত্রিত করা। কিন্তু তোমরা যা জানো না তা হলো আজকের এই সভায় কেন ডাকা হয়েছে তোমাদেরকে। কারণ আজ রানী হিসেবে ঘোষণা করা হবে মিশরের এক রাজকুমারীকে, মুকুট পরানো হবে তাকে। 1000 বছর ধরে প্রাচীন যে ফারাওরা শাসন করেছেন মিশর, তাদের ন্যায্য উত্তরাধিকারিণী তিনি। আজ থেকে অনেক বছর আগে তাকে দীক্ষিত করা হয়েছে আমাদের ভ্রাতৃসংঘের আদর্শে। তিনি তা মেনে চলেন, আমাদের নিয়ম নীতি পালন করেন। তিনি মিশরের এক সময়ের রাজা খেপেররা এবং বেবিলনের রাজা ডিটানার মেয়ে রানী রিমার সন্তান। দুঃখের সঙ্গে বলছি, দেবতা ওসিরিস নিজের কাছে নিয়ে গেছেন তার বাবা মাকে। তিনি যখন দুধের শিশু, তখন থেকে আমরা এই সংঘের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে মান্যগণ্য সদস্যরা আগলে রেখেছি তাকে। আমাদের সবার মুখপাত্র হয়ে আমি সাধু রয় ঘোষণা করছি, তিনি নেফরা, মিশরের রাজকুমারী এবং সিংহাসনের ন্যায্য দাবিদার রানী। বেদির ওপর তোমরা যাকে দেখতে পাচ্ছ, তার ধাইমা লেডি ক্যামহাকে। রাজকুমারী নেফরাকে নিয়ে যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তোমাদের মনে, তার জন্মের সময় ঠিক কি কি ঘটেছিল তা যদি জানতে চাও কেউ, জিজ্ঞেস করতে পারো লেডি ক্যামহাকে। আমাদের কারো কোনো সন্দেহ নেই, একযোগে বললেন হলে উপস্থিত ভ্রাতৃসংঘের সব সদস্য। আমাদের কারো কোনো প্রশ্ন নেই, আপনি যার পক্ষে কথা বলবেন আমরা বিনা বাক্যে তাকে মেনে নেব। তাহলে লেডি নেফরাকে সবার সামনে হাজির করা হোক। বেদির পর্দাটা সরিয়ে দিলেন ক্যামহা। কয়েক পা সামনে এসে প্রদীপের আলোয় দাঁড়ালো নেফরা। অভিষেক অনুষ্ঠানের জন্য বিশেষ রূপ পরেছে সে, ওকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। পালিয়ে আসার সময় সঙ্গে যে অলঙ্কারগুলো নিয়ে এসেছিলেন লেডি ক্যামহা, সব পরিয়েছেন, ফলে আরও যেন বেড়ে গেছে ওর সৌন্দর্য। মনে হচ্ছে সে যেন কোনো মানবী না, বরং কোনো দেবী। বিস্ময়ের একটা সম্মিলিত গুঞ্জন উঠল ভ্রাতৃসংঘের সদস্যদের মাঝে। চোখের পলক পড়ছে না খিয়ানের, তাকিয়ে আছে সে নেফরার দিকে, তাকিয়েই আছে। টের পাচ্ছে কিছু একটা ঘটছে ওর ভেতরে। অকারণে ঘাবড়ে যাচ্ছে, বেড়ে গেছে শ্বাস প্রশ্বাসের গতি, নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি নিজেই শুনতে পাচ্ছে যেন। মনে হচ্ছে ওর কপাল ঘেমে গেছে। অদ্ভুত এক আকুলতা অনুভব করছে মোহিনী ওই মেয়ের সঙ্গে কথা বলার জন্য। মেয়েটার কৃপা পাওয়ার জন্য যেন রীতিমতো ছটফট করছে ওর দেহ মন আত্মা। খিয়ান টের পেল প্রথম দেখাতেই নেফরার প্রেমে পড়ে গেছে সে। মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে নেফরা। বার কয়েক চোখ পিটপিট করল খিয়ান। ওর সন্দেহ হচ্ছে বেদিতে দাঁড়িয়ে থাকা মেয়েটা আসলেই মানুষ কিনা। ভাবল, মানুষের বেশ ধরে প্রেমের দেবী হাতুর হাজির হননি তো? কিছুক্ষণের মধ্যেই ওর সন্দেহের অবসান ঘটল, কারণ ঝকঝকে সাদা দাঁত দেখিয়ে নিঃশব্দে হেসে উঠল নেফরা। সেই অপার্থিব হাসি যেন বজ্রহত্যের মতো স্থবির করে দিল খিয়ানকে। দম নিচ্ছেন কিনা তা টের পেল না সে পরের কয়েক মুহূর্ত। সিফাংসের হাতলওয়ালা চেয়ারটার দিকে এগিয়ে যাচ্ছে নেফরা। মেয়েটার প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন চুম্বকের মতো আটকে আছে খিয়ানের দৃষ্টি। সে দেখল রানীর মতো আয়েসি ভঙ্গিতে চেয়ারে বসে পড়ল নেফরা। ভ্রাতৃসংঘের উপস্থিত সদস্যরা পরপর 3 বার বাউ করল মেয়েটাকে।
মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো খিয়ান। সেও বাউ করল। টের পেয়ে আশ্চর্য হয়ে গেল নিজেও। 3 বারে মাথা একটুখানি ঝুঁকিয়ে সবার অভিবাদনের জবাব দিল নেফরা। ওর দিকে এগিয়ে গেলেন রয়। মিশরের রাজকুমারী, আপনাকে প্রকাশ্যে রানী হিসেবে ঘোষণা করতে পারতাম, কিন্তু বিপজ্জনক হয়ে যেত কাজটা। কারণ আপনি জানেন ইতিমধ্যে আপনার পেছনে লেগে গেছে শত্রুরা। তাই বেছে নেওয়া হয়েছে রাতের এই প্রহর। যথাসম্ভব গোপনে আয়োজন করা হয়েছে সবকিছু। তারপরও আপনার রানী হওয়ার খবর গোপন থাকবে না, ছড়িয়ে যাবে মিশর থেকে শুরু করে দূর দেশ পর্যন্ত, এবং তা সবার চেয়ে বেশি বিপদ বয়ে আনবে আপনার জন্যই। বলুন, এরপরও কি রানী হতে চান? হ্যাঁ, চাই, স্পষ্ট কিন্তু মিষ্টি কণ্ঠে বলল নেফরা। চমকে উঠল খিয়ান। ওই কণ্ঠ আগে শুনেছে সে, কোনো সন্দেহ নেই। রক্তের অধিকার চাই আমি, বলছে নেফরা। এই অধিকার যদি বোঝা হয়ে চেপে বসে আমার উপর, পরোয়া করি না। এটা যদি জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায় আমার জন্য, পরোয়া করি না। কারণ আমি বিশ্বাস করি যে শক্তি আজ আমাকে এই চেয়ারে বসিয়েছেন, তিনি আমাকে রক্ষা করবেন শেষ পর্যন্ত। সমর্থন আর অভিনন্দনের গুঞ্জন উঠল হলে, তবে মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। খিয়ান নিজেও অভিনন্দিত করেছে নেফরাকে। টের পেয়ে আরেকবার আশ্চর্য হল সে। শ্বেত স্ফটিক দিয়ে বানানো একটা বাটি হাতে দিলেন রয়। ওটাতে পবিত্র তেল আছে। একটা আঙ্গুল ডোবালেন তেলে, তারপর আঙ্গুলটা দুবার ছোঁয়ালেন নেফরা 2 ভ্রুতে। অতৃন্দীয় কিছু ইশারা করছেন। এগিয়ে গেলেন লেডি ক্যাম্পা। তার এক হাতে সোনার একটা বলয়, সেটাতে ঝালাই করে আটকে দেওয়া হয়েছে রাজকীয় একটা প্রতীক। আরেক হাতে হাতির দাঁতের রাজদণ্ড, সেটাতে আটকে দেওয়া হয়েছে কতগুলো ঝলমলে রত্ন পাথর। বলয়টা ক্যাম্পার হাত থেকে নিলেন রয়, পরিয়ে দিলেন নেফরার মাথায়। তারপর নিলেন রাজদণ্ডটা, ধরিয়ে দিলেন ওর ডান হাতে, হাঁটু গেড়ে বসলেন, বললেন, যে শক্তি পৃথিবী শাসন করে তার নামে আমি, সাধু রয়, ব্রাদারহুড অব দ্য ডনের উপস্থিত সদস্যদের সামনে লেডি নেফরা আপনাকে একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ মিশরের রানী হিসেবে ঘোষণা করলাম। আপনার উপর সেই মহান শক্তির আশীর্বাদ থাকুক সবসময়। আজ থেকে জেনে রাখুন, লক্ষ হৃদয় আপনার সেবার জন্য প্রস্তুত থাকবে। হাঁটু গেড়ে বসে পড়লেন বাকিরাও। নিজের অজান্তেই তাদেরকে অনুসরণ করল খিয়ান। বাঁ হাতটা রয়ের দিকে বাড়িয়ে দিল নেফরা। সেটা 2 হাতে দিয়ে ধরলেন তিনি। আঙ্গুলগুলোর প্রান্তে নিজের ঠোঁট ছোঁয়ালেন আলতো করে। উঠে দাঁড়ালো নেফরা। রাজদণ্ডের ইশারায় উঠে দাঁড়াতে বলল সবাইকে। নিঃশব্দে পালিত হল ওর নিঃশব্দ আদেশ। নেফরা বলল, আজ আপনারা যে সম্মান দিলেন আমাকে, কখনো কল্পনাও করিনি সেরকম কিছু পাব। আজ আপনাদের সবার সামনে প্রতিজ্ঞা করছি, মিশরের রানী হয়েছি, মিশরের জন্য বেঁচে থাকব, মিশরের জন্যই মরব। আমার জন্মের সময় 2 জন দেবী নাকি এসেছিলেন আমার মার কাছে। তারা আমার নাম দিয়েছিলেন দেশ জোড়া দাত্রী। প্রার্থনা করছি নামকরণটা যেন সার্থক হয়। আরও প্রার্থনা করছি, যেদিন শেষ নিঃশ্বাস ছাড়ব, সেদিন যেন সবাই বলে আমার পূর্বপুরুষদের মতো আমিও একজন মহান ফারাও ছিলাম। রয় বললেন, রাজা আপেপির দরবার থেকে একজন দূত এসেছেন। তার মাধ্যমে আপনাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছেন আপেপি। তিনি আপনাকে তার রানী বানাতে চান। তিনি প্রতিজ্ঞা করেছেন, আপনার গর্ভে যে সন্তান হবে তাকে পুরো মিশরের ফারাও বানাবেন। রানী হিসাবে আপনার মত জানতে চাইছি আমরা। খিয়ানকে এতক্ষণ দেখেও দেখেনি নেফরা। এবার ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখ খুলতে যাবে এমন সময় বাউ করে খিয়ান বলল, আমার উপর আদেশ আছে, আপনার বা আপনাদের জবাব যেন লিখিত আকারে নিয়ে যাই রাজা আপেপির কাছে। তাহলে তাই হবে, বলল নেফরা। আপেপির প্রস্তাব প্রত্যাখ্যান করছি আমি, এবং তা লিখিত আকারে উছিয়ে দেওয়া হবে তার দূতের হাতে। উত্তরাধিকার সূত্রে আমি মিশরের রানী। বাপের বয়সে কারো বউ হয়ে নতুন করে রানী হওয়ার দরকার নেই আমার। চলে যাওয়ার জন্য হাঁটা ধরল সে। লেডি ক্যাম্মা এবং ভাতৃসংঘের যে সদস্যরা এতক্ষণ ছিলেন বেদিতে, তারা পিছু নিলেন ওর। পরদিন সকালে দেরিতে ঘুম ভাঙল খিয়ানের, কারণ খুব ক্লান্ত বোধ করছিল রাতে। তাছাড়া আবল তাবলভাবে স্বপ্ন দেখেছে বলে ঠিকমতো ঘুমোতে পারেনি। সেগুলো স্মরণ করতে গিয়ে টের পেল একটা ছাড়া কোনোটাই মনে পড়ছে না। স্বপ্নে এমন একটা জায়গাতে দাঁড়িয়েছিল যেখানে ওর আশেপাশে বেশ কয়েকটা পিরামিড,
অবগুণ্ঠনে চেহারা ঢাকা কয়েকজন লোক তাড়া করেছে ওকে। তাদের মধ্যে একজন বিশালদেহী, তার হাতে মস্ত এক কোরাল। দৌড়াতে দৌড়াতে তালগাছের একটা বাগানে ঢুকে পড়ল খিয়ান। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। এই যে, এখানে আসুন জলদি, একটা গাছের আড়াল থেকে মিষ্টি কণ্ঠে ডাকলো একটা মেয়ে। মেয়েটাকে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকালো খিয়ান, কিন্তু ভ্যাডপ এক আলখাল্লা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। বিছানায় উঠে বসল খিয়ান, দীর্ঘশ্বাস ফেলল। আলখাল্লা পরা যে মেয়ে সিফংসের সামনে নিয়ে এসেছিল ওকে, তারপর ওর চোখ বেঁধেছে, সেই কি রানী নেফরা? দুজনের কণ্ঠ এক বলে মনে হয়েছে খিয়ানের। দুজনের হাঁটা চলার ভঙ্গি এক। রূপ পরা মেয়েটা ধবধবে ফর্সা ছিল, নেফরাও তাই। আচ্ছা, ওই রহস্যময়ের হাতে যে রাজকীয় আংটি দেখেছিল খিয়ান, নেফরার হাতে কি সেরকম কোনো আংটি ছিল? খেয়াল করতে পারেনি খিয়ান। কিন্তু কিভাবে সম্ভব ব্যাপারটা? রাতে যাকে মিশরের রানী হিসেবে ঘোষণা করা হবে, তাকে সেদিনই বিকালে পাঠানো হলো একজন দূতকে পথ দেখিয়ে নিয়ে আসার জন্য। যে হাতে শোভা পাবে রাজদণ্ড, সে হাতে রেশমি রুমালের বাদলেও খিয়ানের দু চোখ। প্রেম কি? নিজের কাছেই জানতে চাইল সে সশব্দে। আমিও জানি না, মেঘগর্জনের মতো শোনাল রুর কণ্ঠ। ভীষণ চমকে উঠল খিয়ান। সে এতটাই অন্যমনস্ক ছিল যে কখন ওর ঘরে ঢুকেছে রু, কখন কাছে এসেছে টেরই পায়নি। রুর দিকে তাকিয়ে থাকলো হতভম্বের মতো। যখন ফিরে যাবেন টেনিসে, বলছে রু, নীলনদ পার হবার পর সবার কাছে যে যুবতীর দেখা পাবেন, তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন প্রশ্নটা। ততদিন পর্যন্ত অপেক্ষা করার মতো যদি ধৈর্য না থাকে, তাহলে গত রাতে সিংহাসনে যাকে দেখেছেন প্রশ্ন করতে পারেন তাকেও। শুনেছি অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছেন তিনি, হয়তো জানেন প্রেম কি। এবার উঠুন দয়া করে, ভাতৃসংঘের বড় বড় নেতারা অপেক্ষা করছেন আপনার জন্য। তবে নিশ্চিত থাকুন, আর যাই হোক, অন্তত প্রেম বিষয়ে কথা বলবেন না তারা আপনার সঙ্গে। ঘণ্টাখানেক পর জায়গা মতো হাজির হলো খিয়ান। রাশা, বললেন রয়। রানী নেফরার উত্তর লিখিতভাবে চেয়েছিলেন আপনি, কাজটা করা হয়েছে। বুকের ভিতরে ধুকপুকানি টের পাচ্ছে খিয়ান। আমি কি জানতে পারি কি জবাব দিয়েছেন তিনি? মুখে যা বলেছেন তিনি গত রাতে, সেটাই তার মনের কথা। তবে সেসব উল্লেখ না করে চিন্তাভাবনা করার জন্য সময় চেয়েছেন রানী। কতদিন? আফিফের প্রস্তাব নিয়ে এক পূর্ণিমায় এসেছেন আপনি, রানী অবকাশ চেয়েছেন আরেক পূর্ণিমা পর্যন্ত। তার জবাব নিয়ে আমাদের একজন দূত যাবে টেনিসে। আপনি কি আপনার পক্ষ থেকে আরেকটা চিঠি লিখে সেই দূতকে দিয়ে পাঠাতে চান? জি চাই, কিন্তু চিঠি পাওয়ার পর রাজা আফিফের প্রতিক্রিয়া কি হবে জানি না। একটা কথা জিজ্ঞেস করি? মাথা ঝাঁকালেন রয়। আপনি কি চান পরের পূর্ণিমা আসা পর্যন্ত এখানে স্বাধীনভাবে থাকি আমি? শুধু আমি না, রানী নেফরা এবং ভাতৃসংঘের নীতি নির্ধারকদের প্রায় সবাই তাই চান। কেন, চলে যেতে চাইছেন? না মহান সাধু। তাহলে থাকুন, তবে আপনার প্রতিজ্ঞার কথা ভুলবেন না। রয়কে বাউ করলেন খিয়ান। না না, ভুলব না। রয় আর টাওয়ের সঙ্গে এটা সেটা নিয়ে কিছুক্ষণ অপ্রয়োজনীয় কথা বলল সে। আসলে চাইছে যত বেশি সময় সম্ভব এখানে থাকতে, যাতে যদি নেফরা আসে তাহলে যদি দেখা হয় ওর সঙ্গে। কিন্তু এলো না নেফরা। হতাশ হয়ে নিজের ঘরে ফিরে এলো খিয়ান। ওর পিছু পিছু এলো রু। বন্ধু, রুকে বলল খিয়ান, একটা চিঠি লিখতে হবে আমাকে। কাজটা শেষ হলে একটু ঘুরে ফিরে দেখতে চাই তোমাদের আস্তানা। অসুবিধা নেই তো? অনিশ্চিত ভঙ্গিতে কান ঝাঁকালো রু, কিছু বলল না। গতকাল আমাকে তালগাছের বাগান থেকে সিফংস পর্যন্ত নিয়ে এসেছিল চালাক চতুক এক ছোকরা। ওকে পথ প্রদর্শক হিসেবে পছন্দ হয়েছে আমার। একটু খুঁজে দেখবে নাকি কোথাও পাওয়া যায় কিনা ওকে? দেখা হলে বলো, ওকে মোটা বকশিস দিতে রাজি আছি আমি। মাথা নাড়ল রু। লর্ড, কাজটা সম্ভব না। কেন? ওই ছোকরা একটা কুরের বাদশা, যারা নিজের খাবার জোগাড় করে নেয়ার বদলে কখন খাবার এসে মুখে পড়বে সে আশায় হা করে থাকে, সে সেই দলে। আমার মনে হয় এতক্ষণে অন্য কোথাও চলে গিয়েছে সে।
অন্তত আজ সকালে ওকে দেখিনি কাছে পিঠে। ওর নামও জানি না, কোথায় খুঁজতে হবে ওকে তাও জানি না। রুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর খিয়ান বলল, কেন যেন মনে হচ্ছে আমার মিথ্যে কথা বলায় খুব একটা পারদর্শী না তুমি। যা হোক, পথ প্রদর্শক হিসেবে নতুন কাউকে কোথাও পাওয়া যাবে? কোথাও পেতে হবে না। আপনার কিছু লাগলে এ ঘরের গোবরাটে দাঁড়িয়ে শুধু হাততালি দেবেন, কেউ না কেউ ঠিকই দেখে দেখবে আমাকে। তার মানে তুমি বলতে চাইছো এখানে দেয়ালেরও কান আছে? জি। চলে গেলেন রু। চিঠি লেখা শেষ করেছে খিয়ান। দাগবিহীন প্যাপাইরাসটা যখন হাতে নিয়েছিল তখন ঠিক বুঝতে পারছিল না কি লিখবে। অনেকক্ষণ চিন্তা করেছে, অনেক সময় নিয়ে লিখেছে। কি লিখেছে তা পড়ছে এখন। মহাফেজ রাশার কাছ থেকে মহান রাজা আপিপির প্রতি, আপনার কথা মতো ব্রাদারহুড অব দ্য ডনের আস্থানায় হাজির হয়েছে। বড় বড় কয়েকটা পিরামিডের ছায়ায় অবস্থিত বেশ কিছু সমাধিতে আর ধ্বংসপ্রাপ্ত মন্দিরে থাকেন তারা। এখানে আমাকে সাদরে গ্রহণ করেছেন সঙ্গের সবাই। সাধু রয় এবং সঙ্গের বড় কয়েকজন নেতার সঙ্গে পরিচয় হয়েছে আমার। মহান রাজা, আপনি যে চিঠি দিয়েছিলেন তা তাদের কাছে উপস্থাপন করেছি আমি। হস্তান্তর করেছি আপনার দেয় উপহারগুলো, কিন্তু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংঘাতপূর্ণ হয়ে যায় বলে সেগুলো গ্রহণ করতে অপারগতা জানিয়েছেন তারা। আমি জানতে পেরেছি এককালে মিশরের রাজা খেপেড্রার মেয়ে নেফরা বেঁচে আছেন এবং ভাতৃসংঘের পাহারায় এখানে আছেন। তাকে গতকাল রাতে নিজ চোখে দেখেছি। ভাতৃসংঘের অনেক সদস্যদের উপস্থিতিতে একটা অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে মিশরের রানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের অনেক সদস্য। যতদূর জানতে পেরেছি, আমার এই চিঠির সঙ্গে লেডি নেফরার পক্ষ থেকে আরেকটা চিঠি যাবে আপনার কাছে, কিন্তু সেটার বিষয়বস্তু সম্বন্ধে বিস্তারিত জানা নেই আমার। শুধু জানি আপনার বিয়ের প্রস্তাবে উপযুক্ত জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন লেডি নেফরা। এক পূর্ণিমায় এখানে এসেছি আমি। আমাকে বলা হয়েছে আরেক পূর্ণিমার আগেই চূড়ান্ত জবাব পেয়ে যাব। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে এবং সংঘের নিয়মকানুন মেনে এখানে থাকতে বলা হয়েছে আমাকে। যেহেতু আর কোনো উপায় নেই, তাই ততদিন পর্যন্ত এখানেই রয়ে গেলাম। আমি জানি না লেডি নেফরা শেষ পর্যন্ত তার জবাব লিখিতভাবে দেবেন কিনা। শেষ পর্যন্ত কি জবাব দেবেন তিনি তাও জানি না। আপনার একান্ত অনুগত মহাফেজ রাশা সিলমোহর। সাদা রোগ পরে অবগুণ্ঠনে চেহারা ঢেকে কয়েকজন লোক এসেছিলেন। তারা খাবার দিয়ে গেছেন খিয়ানকে। খেয়ে নিল সে। তারপর গোবরাটে দাঁড়িয়ে হাততালি দিল। কিছুক্ষণের মধ্যেই হাজির হল রু। ওর সঙ্গে সাদা রোগ পরা এক লোক। অবগুণ্ঠন নেই তার চেহারায়। তাকে চিনতে পারল খিয়ান। গতরাতে বেদিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার হাতে প্যাপারাসটা দিল সে। একটা কথা বলল না লোকটা, চিঠি নিয়ে চলে গেল। খিয়ানকে সেই হলে নিয়ে গেল রু। এখন কেউ নেই এখানে। গোপন একটা পথ ধরে মরুভূমিতে হাজির হলো দুজনে। কাল রাতে যাদেরকে দেখলাম তারা সবাই কোথায়? জিজ্ঞেস করল খিয়ান। সূর্য উঠলে বাদুর কোথায় যায় লর্ড? ধরে নিন স্রেফ উদাও হয়ে গেছেন তারা, আর কখনোই দেখা যাবে না তাদেরকে। মারা যাননি কেউই, অথচ তাদের কোনো চিহ্ন নেই কোথাও। মানে? তাদের কেউ নীল নদের জেলে, কেউ মরুভূমির বেদুইন, কেউ আবার বিদেশি রাজদরবারের কর্মকর্তা। রাজা আপাপির সব গুপ্তচর লাগিয়েও যদি খোঁজেন তাদেরকে, ভাবেন না। কোথায় যাবেন? পিরামিডে। বড় পিরামিডগুলোর মধ্যে যেটা উচ্চতায় দ্বিতীয়, সেটার পাদদেশে গিয়ে থামল তারা। নেফরাকে পিরামিডে চড়া শিখিয়েছে যে সর্দার, দুই ছেলেকে নিয়ে কাছে বসে আছেন তিনি। তার এক ছেলে বাঁশি বাজাচ্ছে, অন্য ছেলেকে নিয়ে তা শুনছেন তিনি। রু, পিরামিডে চড়া কি সম্ভব? জিজ্ঞেস করল খিয়ান। জবাব না দিয়ে এগিয়ে গিয়ে সর্দারের সঙ্গে কিছুক্ষণ কথা বলল রু। ওদের কথোপকথন শুরু হওয়া মাত্র থেমে গেছে বাঁশির সুর। কথোপকথন শেষ হবার পর দেখা গেল পরনের লম্বা রোপ খুলে ফেলেছে সর্দার আর তার দুই ছেলে। তাদের কোমর পেঁচিয়ে রাখা লিলেনের সংক্ষিপ্ত পোশাক দেখা যাচ্ছে। পিরামিডের দিকে ছুট লাগালো তারা। এক ছেলে গিয়ে উঠল উত্তর দিকের ঢালে, অন্যজন দক্ষিণ দিকটাতে। সর্দার নিজে উঠেছেন পূব দিকের ঢাল বেয়ে। অনেকখানি পিছনে সরে দাঁড়িয়েছে খিয়ান, আশ্চর্য হয়ে দেখছে ওই তিনজনের কাণ্ড। কিন্তু এ কি সম্ভব? পশ্চিম দিকের ঢালে সাদা রোপ পরা ওটাকে। তার পিরামিডে চড়ার অনায়াস দক্ষতা দেখে মনে হচ্ছে ওই কাজে সর্দার আর তার দুই ছেলের চেয়েও অপটু।
রু, নিচু গলায় রাখল খিয়ান। 4 নম্বর লোকটাকে? ব্যাপারটা এতক্ষণ খেয়াল করেনি রু। এবার দেখল, বিড়বিড় করে কি যেন বলল, তারপর বলল, আসলে পিরামিডের চকচকে পাথর দেখে দৃষ্টিভ্রম হচ্ছে আপনার লর্ড। আমি কোনো 4 নম্বর লোক দেখতে পাচ্ছি না। রোড দিকে তাকিয়েছিল খিয়ান, ঘাড় ঘোরালো। আরে সত্যি তো, 4 নম্বর লোক বলে কোথাও তো কেউ নেই। থতমত খেয়ে গেছে খিয়ান, এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিরামিডের দিকে। সত্যি কি ভুল দেখেছে সে? চূড়ায় গিয়ে উঠলেন সর্দার আর তার 2 ছেলে। নেমে এলেন এক সময়, এসে দাঁড়ালেন খিয়ানের সামনে। সর্দার বললেন, পিরামিডে চড়া সম্ভব কি না দেখেছেন? তাকে বকশিস দিয়ে খিয়ান বলল, আপনাদের সঙ্গে সাদা রূপ পরা 4 নম্বর লোকটি কে ছিল? সাদা রূপ পরা? যেন আকাশ থেকে পড়েছেন সর্দার। 4 নম্বর লর্ড, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে আপনার। মোটেও না, নিশ্চয়কে দেখেছি আমি। তাহলে? পিরামিডের ভূতের গল্পটা খিয়ানকে শোনালেন সর্দার। তারপর বললেন, নিঃসন্দেহে ওটা ভূতটাকে দেখেছেন আপনি। আমাকে পিরামিডে চড়া শেখাবেন সর্দার? ব্রাদারহুড অব দ্য ডনের সম্মতি ছাড়া তা সম্ভব না। আপনাকে যদি অনেক দামি কোনো উপহার দিই তাহলেও না? না, তাহলেও না। সূর্য ডুবে যাচ্ছে, তাই আর কথা না বাড়িয়ে রুর সঙ্গে ফিরতি পথ ধরল খিয়ান। পাশাপাশি হাঁটছে ওরা। অন্যমনস্ক ছিল খিয়ান। একসময় খেয়াল করল, বিড়বিড় করে রু বলছে, পাগল, পাগল না হলে এসব শিখতে চায় কেউ? আগে দেখেছি এক মেয়ে মানুষকে, আজ দেখলাম এক পুরুষ মানুষকে। মেয়ে মানুষ? রু? চুপ করে আছে রু। জবাব দিচ্ছ না কেন? তবু কিছু বলছে না রু। তার মানে আমি যা দেখেছিলাম তা ঠিক? সত্যি চতুর্থ কেউ ছিল তখন সর্দার আর তার 2 ছেলের সঙ্গে, এবং সে একটা মেয়ে মানুষ। এসে গেছি আমরা। প্রসঙ্গটা এড়িয়ে চলল রু। লর্ড টাওয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে কিনা জানি না, তিনি আজ রাতে তার সঙ্গে খেতে বলেছেন আপনাকে। আমি রাজি। খিয়ান ভেবেছিল নেফরা হয়তো খেতে আসবে, কিন্তু আশা পূরণ হলো না ওর। খেতে খেতে কথা বলছে সে টাওয়ের সঙ্গে। টাও এটা সেটা জানতে চাইছে ওর কাছে। জবাব দেওয়ার পর টাওকে পাল্টা প্রশ্ন করছে সে। কিছুক্ষণের মধ্যে খিয়ান জানতে পারল ভাতৃসঙ্গে লর্ড টাওয়ের অবস্থান সাধুর রয়ের পরেই। টাও আসলে মিশরীয় না, সম্ভ্রান্ত এবং ধর্নাঢ্য পরিবার সন্তান তিনি। এককালে যুদ্ধ ছিলেন, রাজনীতিক কূটনৈতিক হিসেবে চাকরিও করেছেন, ঘুরেছেন দূর দূরান্তের অনেক দেশে, বেশ কয়েকটা ভাষা জানেন, শিখেছেন অনেক কিছু। তুলনামূলক ধর্মতত্ত্ব আর দর্শন তার প্রিয় বস্তু। কোনো এক দেশের রাজা হবার কথা ছিল, কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করেছেন সিংহাসনের মোহ, যোগ দিয়েছেন ভাতৃসঙ্গে, পুরোহিত হিসেবে জীবন কাটিয়ে দিচ্ছেন এখন। খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে তখন খিয়ান বললেন, আপনাদের ভাতৃসঙ্গের রহস্য সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে বলবেন কিছু? বলবো, তবে তা নির্ভর করছে আপনি কি ঠিক জানতে চান তার উপর, কিন্তু আজ না, পরে এক সময়। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো খিয়ান, টাওকে বিদায় জানিয়ে ফিরে এলো নিজের ঘরে। পরদিন সকালে খিয়ানকে জানালো হলো সর্দারের কাছে যে আবেদন জানিয়েছিল সে গত রাতে তা মঞ্জুর করেছে ভাতৃসঙ্গ। তাই রুকে নিয়ে জায়গা মতো হাজির হয়ে গেল সে। সর্দারের কথা মতো খুলে ফেলল স্যান্ডেল আর বেশিরভাগ কাপড়। একটা দড়ি বেঁধে দেওয়া হলো ওর কোমরে। তারপর শুরু হয়ে গেল প্রশিক্ষণ। খিয়ান পরিশ্রমী, সাহসী। সিরিয়ার পর্বতে চড়ার অভিজ্ঞতা আছে ওর, তাই উচ্চাভিতি নেই। সর্দারের 2 ছেলের সহযোগিতায় উচ্চতার সবচেয়ে ছোট পিরামিডের 2/3 পর্যন্ত উঠতে পারল সহজেই। কিন্তু নামার সময়, যখন আর মাত্র 40 ফুটের মতো বাকি আছে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোমরে বাঁধা দড়িটা খুলে ফেলল এবং ধীরে সুস্থে নামার বদলে তাড়াহুড়া করতে শুরু করল। একদিকে একটা খাঁজে বেকায়দা আটকে গিয়ে মচকে গেল একটা পা। ভারসাম্য হারিয়ে ফেলল সে। পর মুহূর্তে টের পেল মাথার নিচের দিকে ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। দুর্ঘটনাটা দেখতে পেয়েছে সর্দার, দেখেছে রুও। এক ছুটে দুজনে হাজির হলেন পিরামিডের পাদদেশে। হাত তুলে রেখেছেন যাতে ধরে ফেলতে পারেন খিয়ানকে। কিন্তু পিরামিডের ঢাল বেয়ে পড়তে থাকা পূর্ণবয়স্ক একটা লোককে ধরে ফেলা সহজ ব্যাপার না, এমনকি রুয়ের পক্ষেও। প্রথমে ওর উপরে এসে পড়ল খিয়ান,
কিন্তু ওকে ধরে রাখতে পারল না রু। ওর হাত ফসকে গিয়ে পড়ল সর্দারের উপর। তিনিও ধরে রাখতে পারলেন না ওকে। শেষ পর্যন্ত মাথা নিচের দিকে বালির উপরে পড়ে গেল খিয়ান। পিরামিডের গা থেকে খসে পড়া এক টুকরো পাথরের সঙ্গে মাথা ঠুকে গেল ওর। ব্যথা টের পাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেলল বেচারা। অসাড় হয়ে গেল ওর শরীর। জ্ঞান ফেরার পর টের পেল দূরের কথা বলছে কেউ। অস্পষ্টভাবে শোনা যাচ্ছে কণ্ঠটা। ইচ্ছে থাকার পরও মানুষটাকে দেখতে পাচ্ছে না সে, কারণ চটচটে কিছু এমন একটা আটার মতো আটকে রেখেছে তার দুই চোখের পাতা। রক্ত নাকি? মরেননি তিনি, বলল কণ্ঠটা। সম্ভবত ডাক্তার। ঘাড় অথবা হাত পাও ভাঙ্গেনি, তবে মাথার চামড়া কেটে গেছে বিশ্রীভাবে। জমাট রক্তের কারণে বুঝতে পারছি খুলির কোথাও চির ধরেছে কিনা। হঠাৎ প্রচণ্ড ব্যথার কারণে অসাড় হয়ে গেছেন তিনি, তবে আমার মনে হয় ব্যথা আস্তে আস্তে কমে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবেন। আপনার কথাই যেন ঠিক হয়, বলল একটা উদ্বিগ্ন নারী কণ্ঠ। 3 ঘন্টা ধরে বেহুশ হয়ে আছেন তিনি, আমি তো ধরে নিয়েছিলাম। দেখুন হাত নাড়ছেন তিনি, আরেকবার ওর নারী পরীক্ষা করুন। কণ্ঠটা পরিচিত বলে মনে হচ্ছে না। কথা মতো কাজ করলেন ডাক্তার, তারপর বললেন, হ্যাঁ স্বাভাবিক হয়ে আসছে হৃদস্পন্দন, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন তিনি। প্রার্থনা করুন তাই যেন হয়। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ করেই যেন রেগে গেল মেয়েটা। কাকে যেন বলল, তিনি দড়ি খুলতে চাইলেন আর আপনারা অমনি রাজি হয়ে গেলেন। আক্কেল থাকা উচিত ছিল আপনাদের। আর রু, লোকটাকে তোমার মতো বিশালদেহীন না, তাহলে ওকে ধরে রাখতে পারলে না কেন? কিছু বলতে চেয়েও পারল না রু, কারণ ঠোঁট দুটো কোনো রকমে ফাঁক করেছে খিয়ান। অস্ফুট কণ্ঠে বলল, পানি। পানি নিয়ে আসা হলো ওর জন্য। একজোড়া কোমল হাত উঁচু করে ধরল ওর মাথা। আরেকজন পানি ভর্তি একটা পেয়ালা নিচু করে ধরল ওর ঠোঁটে। কিছুটা পানি খেলো খিয়ান, দীর্ঘশ্বাস ছাড়ল, তারপরে জ্ঞান হারালো আবার। পরের বার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে টের পেল অসহ্য একটা ব্যথা যেন ছুরির ঘায়ে মারতে মারতে ছড়িয়ে পড়েছে মাথার একদিক থেকে আরেক দিকে। আবারও চোখ খুলতে পারবে না ধরে নিয়ে চোখ খোলার চেষ্টা করল, এবং খুলতে পেরে আশ্চর্য হলো কিছুটা। এদিক ওদিক তাকাচ্ছে। ওর ঘরে নিয়ে আসা হয়েছে ওকে, শুইয়ে দেওয়া হয়েছে বিছানায়। হাতের নাগালে আছে একটা টুল, সেটার উপর ওর কিছু কাপড় আর অন্যান্য জিনিস রাখা। এমন সময় পর্দায় ঝোলানো গোবরাটের অপর প্রান্তে শোনা গেল একটা মেয়ের নিচু কণ্ঠ, ক্যাম্হা, কেমন আছে লোকটা? দুহাতে ভর দিয়ে মাথা তুলতে চাইল খিয়ান, সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চাপল। ব্যথায় যেন ছিঁড়ে পড়তে চাইছে মাথাটা। পাথরের মতো শক্ত ঠেকছে ঘাড়টা। আবার শুয়ে পড়তে বাধ্য হলো খিয়ান। একটু যেন কমলো ওর ব্যথা। সঙ্গে সঙ্গে টের পেল অদ্ভুত এক খুশিতে মন ভরে উঠেছে। কণ্ঠটা চিনতে পারছে সে, সেই রহস্যময়ী পথ প্রদর্শক, নাকি নেফরা স্বয়ং? বেশি ভালো না, বললেন ক্যাম্হা। ডাক্তার বলেছিলেন 12 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে পাবেন তিনি, কিন্তু 20 ঘন্টা হয়ে গেল, অথচ চোখ খুলছেন না তিনি। ডাক্তার বলেছেন আঘাত গুরুতর না, কিন্তু শেষ পর্যন্ত কি হবে ঠিক বুঝতে পারছি না। ও ক্যাম্মা, আপনার কি মনে হয় লোকটা মারা যাবে? প্রার্থনা করি তা যেন না হয়। শরীরে অন্য কোথাও চোট পেলে অতটা ভয়ের কিছু ছিল না, কিন্তু মাথার আঘাত পেয়েছেন তিনি। তাকে ভালো লেগেছে আমার। শরীরটা যেমন সুঠাম, চেহারা তেমন সুঠাম, মনটাও ভালো। অবশ্য আঠিদের রক্ত বইছে তার গায়ে। কে বলেছে আপনাকে? কিছু কিছু কথা আছে যা কাউকে বলে দিতে হয় না, ওগুলো বাতাসে ভেসে বেড়ায়, কান খোলা রাখলে শোনা যায় এমনিতেই। আরও জানিয়ে রাখি আপনাকে, ওই লোক কিন্তু মোটেও কোনো মহাফেজ না। তিনি রাজদরবারের কোনো কর্মকর্তাও না। তিনি যুবরাজ খিয়ান, রাজা আপিপির একমাত্র সন্তান। শয়তানটাকে যদি বিয়ে করেন আপনি, তাহলে যুবরাজ খিয়ান আপনার সৎ ছেলে হবেন। ক্যাম্হা, দয়া করে আপিপির কথা আপনি আমাকে বলবেন না। এমনিতেই মন ভালো নেই আমার। মিশরের সব দেবতার অভিশাপ নামক ওই লোকের উপর। লোকটা তাহলে রাজপুত্র? সেজন্য তো বলি, মহাফেজ হিসেবে পরিচয় দিচ্ছে নিজের, অথচ কেন সেরকম মনে হয় না ওকে? ক্যাম্হা, দয়া করে মরতে দেবেন না ওকে। সে যদি মারা যায় তাহলে... এসব কি বলছি আমি? চলুন গিয়ে দেখি লোকটাকে, ওর জন্য প্রার্থনা করব আমি। ঠিক আছে, কিন্তু ঘরের ভিতর বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ ডাক্তার বা লর্ড টাও যদি চলে আসেন, একজন পরপুরুষের ঘরে মিশরের রানীকে দেখলে উল্টাপাল্টা ভাবতে পারেন। এক কাজ করুন, আপনি একা যান ঘরে, আমি এখানে দাঁড়িয়ে থাকি। কেউ চলে এলে হুঁশিয়ার করব আপনাকে।
চট করে চোখ বন্ধ করে ফেলল খিয়ান, কিন্তু ওর কান খোলা আছে। প্রতিটা হৃদস্পন্দন যেন অনুভূত হচ্ছে, হাতুড়ির বাড়ির মতো। পর্দা সরানোর মৃদু আওয়াজ পাওয়া গেল। ত্রস্ত ভীত পায়ে একজন এসে দাঁড়ালো বিছানার কাছে। নিশানায় ব্যাধা তীরের মতো কাঁপা কাঁপা, অথচ গোলাপের পাপড়ির মতো কোমল একটা আঙ্গুল স্পর্শ করল খিয়ানের ভ্রু আর কপালে। মিশরীয়দের কায়দায় প্রার্থনা করছে ওর আঙ্গুলের মালকিন। খিয়ানের মুখের খুব কাছে মুখ নামালো মানুষটা। এবার শোনা যাচ্ছে দ্রুত বিড়বিড় করে কি যেন আওড়াচ্ছে, সম্ভবত পবিত্র কোনো বাণী, অনুমান করল খিয়ান। তারপর খিয়ানের পুরো শরীর অসাড় হয়ে গেল আবারও। ওর মনে হলো ওর হৃদস্পন্দন থেমে গেছে। ওর ঠোঁট দুটোকে মাত্র একটা মুহূর্তের জন্য স্পর্শ করেই সরে গেল একজোড়া কুসুম কোমল ঠোঁট। দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল। তারপর সব চুপচাপ। চোখ খুলতে বাধ্য হলো খিয়ান। দেখল ভেজা ভেজা একজোড়া চোখ নির্বিশেষে তাকিয়ে আছে ওর দিকে। নেফরা, নিচু কণ্ঠে বলল খিয়ান, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে মাত্র নড়ে উঠল নেফরা। ঝোড়ো বাতাসের মতো এগিয়ে গেল গোবরাটির দিকে। তারপর এক থাবায় পর্দাটা সরিয়ে উধাও হয়ে গেল। তিলকে তাল বানানো লোকের স্বভাব। কোথাও যখন কোনো ঘটনা ঘটে, দূরের এক জায়গায় সেটা হয়ে যায় অতিরঞ্জিত। আরও দূরে কোথাও তা হয় বিকৃত, এবং শেষ পর্যন্ত বহু দূরের কোনো এক জায়গায় ঘটনার যে বিবরণ আলোচনা করে লোকে, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ থাকে মূল ঘটনার। ভাদ্রের সঙ্গে দেয়া চিঠিটা নিয়ে টেনিসে এসেছে সঙ্গেরই এক ভাই, নাম ট্যামু। রাজদরবারে হাজির হবার আগে একটা সরাইখানাতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল সে। সেখানে জানতে পারল শখের বসে পিরামিডে চড়তে গিয়ে সেখান থেকে পড়ে মারা গেছে রাজা আপিপির দূত মহাফেজ রাশা। নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনলেন রাজা আপিপিও। তিনি স্বার্থপর মানুষ, নিজেকে ছাড়া কাউকে কখনো ভালোবাসেননি। তারপরও ছেলের প্রতি কিছুটা টান ছিল তার, অন্তত যখন সে ছোট ছিল তখন। দু একদিন মন খারাপ করে থাকলেন তিনি। তারপরে বেরিয়ে পড়ল তার আসল চেহারা। সৈকতের উপর রৌদ্র রোষে ঝাঁপিয়ে পড়ার আগে ঝঞ্ঝা বিক্ষোভ সাগরের যে অবস্থা হয়, তার হয়েছে সেরকম। নেফরাকে মিশরের রানী হিসেবে ঘোষণা করেছে ব্রাদারহুড অব দ্য ডন। এত বড় সাহস ওদের, সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে তার সঙ্গে বিয়ে না দিলে ওই সঙ্গের শেষ দেখে ছাড়বেনি। তাছাড়া কথা নেই বার্তা নেই, পিরামিডে চড়তে যাবেন কেন খিয়ান? সেখান থেকে পড়ে মরেছে সে, কিছুতে মেনে নেওয়া যায় না। নিশ্চয় এটা হত্যাকাণ্ড, এবং খুব কৌশলে কাজটা করেছে ব্রাদারহুড অব দ্য ডন। ওরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে জেনে গিয়েছিল খিয়ানের আসল পরিচয়। তখন ভেবে দেখেছে আপিপির বর্তমান উত্তরাধিকারীকে যদি আগেই সরিয়ে দেওয়া যায়, তাহলে নেফরার পদ থেকে বড় একটা কাঁটা দূর হয়ে যায়। কারণ আপিপির সঙ্গে মেয়েটার বিয়ে হোক বা না হোক, মিশরের সিংহাসনের অন্য কোনো ন্যায্য দাবিদার থাকে না। মরুভূমি থেকে সিংহ ধরে এনে খাঁচায় বন্দি করা হলে সেটা যেভাবে ছটফট করে, লম্বা একটা সময় সেভাবে কাটল আপিপির। তারপর বালি যতই গরম হোক না কেন, তা যেভাবেই ঠান্ডা হয়ে আসে, সেভাবে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি। সিদ্ধান্ত নিলেন ভাতৃর সঙ্গে চিঠির কোনো জবাব দেবেন না তিনি। টেমুকে গ্রেফতার করার আদেশ দিলেন তিনি। পাতাল কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে বললেন ওকে, যাতে কারো সঙ্গে কথা বলা দূরে থাক, দেখা পর্যন্ত না করতে পারে। তারপর নিরিবিলি এক জায়গায় বসে পড়লেন। কি করা যায় ভাবছেন। এক সপ্তাহ পর অনেকখানি সেরে উঠেছে খিয়ান, কিন্তু বাড়াবাড়ি রকমের একগুমি পেয়ে বসেছে ওকে। পিরামিড সে জয় করবেই, সুতরাং আবার শুরু হলো ওর প্রশিক্ষণ। এবং এবার আর কোনো দুর্ঘটনা ঘটল না। একসময় পিরামিড বেয়ে ওঠানামার দক্ষতা অর্জন করে ফেলল সে নেফরার মতোই। ইদানিং ভোরে হাজির হয় সে পিরামিডের পাদদেশে। সূর্য উঠা মাত্র শুরু হয় ওর পিরামিড আরোহণ। রোদের তেজ যত বাড়ে, ওর তেজও তত বাড়ে। সর্দার আর তার দুই ছেলে ক্লান্ত হয়ে পড়েন, হাঁপাতে থাকেন, কিন্তু সে ক্লান্ত হয় না, হাঁপায় না। এমন এক পাগল হাজির হয়েছে এখানে, একদিন পিরামিড থেকে নেমে এসে রুকে বললেন সর্দার, যার মনটা ভালো। তবে কেউ জানে কিনা জানি না, আমাদের এই ভদ্রলোক পাগলের কিন্তু একটা দোষ আছে। এক হাত থেকে অন্য হাতে হাত কোড়ালটা নিল রু। তাকিয়ে আছে পিরামিডের চূড়ায় উঠে দাঁড়ানো খিয়ানের দিকে। দৃষ্টি ফিরিয়ে ভ্রু কুঁচকে তাকালো সর্দারের দিকে। দোষ? হ্যাঁ, স্থানীয় কিছু গাছগাছরার কথা প্রায়ই জিজ্ঞেস করেন তিনি আমাকে, যেগুলোর রস সেবন করলে নেশা জাগে। বলেন কি?
শুধু পিরামিডে উঠানামাই করেই যে দিন কাটাচ্ছেন খিয়ান তা না। লর্ড টাওয়ের শিষ্যত্ব গ্রহণ করেছে সে। জ্ঞানের নতুন এক পৃথিবীর দরজা ওর জন্য খুলে দিয়েছেন টাও। আগ্রহ নিয়ে শিখছে সে, এবং ওর আগ্রহের সবচেয়ে বড় কারণ নেফরা যোগ দিয়েছে ওর সঙ্গে। একটা টেবিলের একধারে লেখার উপকরণ আর প্যাপাইরাস সামনে নিয়ে বসে মেয়েটা, পেছনে থাকে ক্যাম্পা। কাছাকাছি কোথাও ঘন ছায়ায় নিজের কালো শরীরটা অদৃশ্য করে রেখে দাঁড়িয়ে থাকে রু। নেফরার মুখোমুখি বসে খিয়ান। জ্বলন্ত প্রদীপের আলো গিয়ে পড়ে মেয়েটার উপর। পড়তে আসার সময় খুলে রেখে আসে সব গহনা, এমনকি রেখে আসে মুকুট রাজদণ্ড। তারপরও তখন পরনের সাদা রূপটা যেন গহনা মুকুট রাজদণ্ড হয়ে নিঃশব্দে বলতে থাকে, সে একজন রানী, যদি মিশরের নাও হয় তাহলে রূপের। কোনো কথা হয় না ওদের দুজনের মধ্যে, কারণ ভাতৃসংঘের অনেকগুলো নিয়মের মধ্যে একটা হচ্ছে শিক্ষকের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথা বলতে পারে না। তবে শিক্ষককে প্রশ্ন করতে পারে তারা, যা করেন খিয়ান আর নেফরা। সেসব প্রশ্নের জবাব দেন টাও। খিয়ানের কাছে ভাতৃসংঘের গোপন রহস্য, দলটার নীতিরীতি, আদর্শ যে শুধু ভালো লাগছে তাই না, বরং চমৎকার আর অভিনব মনে হচ্ছে। পাশাপাশি শিখছে জীবনের অনেক তথ্য কথা, রাজনীতির মারপ্যাচ এবং সরকার পরিচালনার নিয়মনীতি। রাত। ইদানিং অদ্ভুত এক সখ্য গড়ে উঠেছে খিয়ান আর রুর মধ্যে। প্রতি রাতে ঘুমানোর আগে কিছু সময়ের জন্য খিয়ানের ঘরে হাজির হয় রু, আড্ডা দেয়। কিন্তু খিয়ানের সন্দেহ, আসলে আড্ডা দিতে আসে না লোকটা। নিজেদের গোপন ভাণ্ডারের চমৎকার মদ সংগ্রহ করে রেখেছে ভাতৃসংঘের লোকেরা, কিন্তু তপস্যার স্বার্থে তা খায় না তারা। তবে কোনো মেহমান এলে তাকে খেতে দেয়, যেমনটা দেওয়া হচ্ছে খিয়ানকে। সে মদের স্বাদ উপভোগ করতেই খিয়ানের ধারণা ওর ঘরে আসে রু। তা না হলে রুর মতো কারো যে মোটেও আড্ডাবাজ না, প্রতি রাতে আসার কথা না। গত কয়েকদিন থেকে একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে খিয়ানের মাথায়। আজ সেটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। পিরামিডের সর্দারের কাছ থেকে খবর নিয়ে স্থানীয় এমন কিছু গাছ জোগাড় করে এনেছে সে, যেগুলোর পাতার রস সেবন করলে নেশা হয়। পাতা চিপে রস বের করে একটা পাত্রে নিয়েছিল। আজ যে বোতল থেকে মদ দেবে রুকে, সেটাতে ঢেলেছিল সব রস, কারণ আজ সে বেহুশ করে দিতে চায় রুকে। গতকাল রাতে ওর ঘর ছেড়ে কিছুটা মাতাল অবস্থায় বেরিয়ে যাওয়ার পর আধো আলো আধো অন্ধকারের গা ঢেকে রুকে নিঃশব্দে অনুসরণ করে খিয়ান। তখন ভালো মতো দেখেছে কোন দিকে গিয়েছিল লোকটা। শেষে কোন দরজার সামনে হাজির হয়ে দরজার বাইরে মেঝেতে শুয়ে পড়েছিল। তবে তার আগে ওই দরজার বিশেষ কায়দায় 3 বার টোকা দিয়েছিল বিশালদেহী লোকটা। তারপর নিজের কোমরবন্ধনীতে আটকানো একটা চাবি আগলা করে নিয়ে বাইরে থেকে খুলেছিল দরজাটা। পাল্লা একটুখানি ফাঁকা করে ভারী গলায় বলেছিল, রানী, আপনি ঠিক আছেন? ভেতর থেকে কি উত্তর দেওয়া হয়েছিল তা শুনতে পায়নি চওড়া একটা পিলারের আড়ালে লুকিয়ে থাকা খিয়ান। কোনো সমস্যা নেই তো? আবারও জিজ্ঞেস করেছিল রু। এবারও জবাবটা খিয়ানের কান পর্যন্ত পৌঁছায়নি। আজ রাতে রুর কাছ থেকে বিশেষ ওই চাবিটা ছিনিয়ে নেবে সে। গায়ের জোরে করতে পারবে না কাজটা জীবনেও, তাই কূটকৌশল অবলম্বন করতে যাচ্ছে। এরকম গর্হিত একটা কাজ করতে যাচ্ছে বলে অনুশোচনায় ভুগছে, কিন্তু ওর প্রেমে বেপরোয়া মনের কাছে অনেক আগেই পরাজিত হয়েছে ওর বিবেকবোধ। আজ রাতে নেফরার সঙ্গে নিভৃতে দেখা করতেই হবে খিয়ানকে, কারণ আরেকটা পূর্ণিমা ঘনিয়ে এসেছে। ব্রাদারহুড অব ডনের আস্তানা থেকে খিয়ানের বিদায় নেওয়ারও সময় ঘনিয়ে এসেছে। আজ রাতে নেফরাকে প্রেম নিবেদন করবে খিয়ান। রু বিশালদেহী লোকটার পানপাত্রে বোতল থেকে মদ ঢেলে দিচ্ছে খিয়ান। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সেদিন আসলে চতুর্থ কাউকে দেখেছিলাম পিরামিডের ঢালে। জীবনেও না। জোরে আসছে রুর কণ্ঠ। নেশার প্রবালে নিয়ন্ত্রণ হারিয়েছে নিজের উপর। কথা ছিল দেখা দিয়ে এই লুকিয়ে পড়বেন তিনি, কাজে আপনি তাকে দেখতেই পাবেন না। কি বললে? জানি না। আজ রাতে বেশি খেয়ে ফেলেছো তুমি রু। সামলাতে পারছি না আসলে। নতুন যে বোতল খুলেছেন আজ, সেটার মধ্যে স্বাদ অন্যরকম লাগছে কেন। একটু তিতা, কিন্তু ছাড়তে পারছি না। আর একটু দেবেন নাকি লর্ড? রুর পাত্রটা কানায় কানায় পূর্ণ করে দিল খিয়ান। 2 চুমুকে পুরো পাত্র খালি করে ফেলল। তারপরে ওর কাঁধ থেকে খসে পড়ল ওটা। খিয়ানের বিছানায় বসেছিল সে। ওই অবস্থাতেই এক কাত হয়ে পড়ে গেল। গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মদের বোতলটা মেঝেতে নামিয়ে রাখল খিয়ান। উঠে এগিয়ে গেল রুর দিকে।
খুলে নিল লোকটার কমরবন্ধনীতে ঝোলানো বিশেষ চাবিটা। ভাতৃসংঘের সদস্যরা হুডওয়ালা যেরকম রূপ পরে সেরকম একটা রূপ জোগাড় করে রেখেছে আগেই। ওটা গায়ে চাপালো, তুলে দিল হুড। প্রদীপ জ্বলছে ঘরে, সেটা নিবিয়ে গোবরাটে ঝোলানো পর্দাটা সরিয়ে বাইরে এলো। নেফরার ঘরের দরজায় 3 বার টোকা দিল খিয়ান। সাড়া দিল না কেউ। মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে, নাকি এই সময়ে দরজায় টোকা পড়তে শুনলে কখনোই কিছু বলে না সে? অস্বস্তিকর অনুভূতি হচ্ছে খিয়ানের। চাবি দিয়ে দরজার তালা খুলল সে। রুর মতো একটুখানি ফাঁক করল একদিকের পাল্লা, কিন্তু কিছু বলল না। চুপ করে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক দেখে নিল একবার। কে? রু? ঘরের ভেতর থেকে শোনা গেল নেফরার কণ্ঠ। এবার পাল্লাটা আরো ফাঁক করল খিয়ান। চট করে ঘুরে ঢুকে পড়ল। দরজাটা আটকে দিয়ে ঘুরে দাঁড়ালো। এক নজরেই বোঝা যায় বিলাসী জীবনযাপন করে না নেফরা। ঘরে মাত্র একটা খাট, তার পাশে একটা ছোট সিন্দুক, কাঠের একটা চেয়ার আর একটা টেবিলও দেখা যাচ্ছে। টেবিলের উপর অগোছালো অবস্থায় রাখা আছে কিছু প্যাপাইরাস। সিন্দুকটার উপর রাখা আছে একটা জ্বলন্ত প্রদীপ। ওটার আলোয় আলোকিত হয়ে আছে নেফরার খাট। খুব সম্ভব শুয়েছিল মেয়েটা। খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আকাশের চাঁদ দেখছিল। অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে বুঝতে পেরে উঠে বসেছে। টেনে টেনে ঠিক করেছে পরনের কাপড়। চেহারা দেখলে স্পষ্ট বোঝা যায় ঘাবড়ে গেছে। কে তুমি? ভয় পাওয়া গলায় বলল নেফরা। রু কোথায়? জবাব দিল না খিয়ান। যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা থাকে তোমার? এদিক ওদিক তাকাচ্ছে নেফরা। আত্মরক্ষা করার জন্য কোনো অস্ত্র অথবা ওই জাতীয় কিছু খুঁজতে সম্ভবত। আগে বলে রাখছি, চিন্তাটা বাদ দাও। তোমাকে যদি একবার হাতের নাকালে পায় রু, তাহলে। রুবের হুটটা ফেলে দিল খিয়ান। এখনো চুপ করে আছে। প্রদীপের আলোয় আলোকিত হয়ে আছে খাট আর সেটার আশপাশ। আলো পৌঁছাতে পারেনি দরজা পর্যন্ত। তাই খিয়ান হুট ফেলে দেবার পরও তাকে চিনতে পারছে না নেফরা। আবারও বলল, কে তুমি? কয়েক পা এগিয়ে এসে প্রদীপের আলোয় দাঁড়ালো খিয়ান। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেফরা। ওর চোখে চোখ রেখেই দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ পর। বলল, এত রাতে এভাবে আমার ঘরে আসাটা ঠিক হয়নি তোমার। কেউ দেখে ফেললে তোমার চেয়ে বেশি বদনাম হবে আমার। রু কোথায়? জবাব না দিয়ে নিচু গলায় খিয়ান বলল, কয়েকটা কথা বলতে চাই আমি। কি? প্রথম কথা, তোমাদের কাছে মিথ্যে পরিচয় দিয়েছি আমি। আমি আসলে মহাফেজ রাশা না। ওই নামে এবং ওই পেশায় একসময় একটা লোক ছিল টেনিসের রাজ দরবারে। তখন আমি অনেক ছোট। সে মারা গেছে অনেক আগেই। আমি আসলে যুবরাজ খিয়ান, রাজা আপিপির ছেলে, এবং এখনো পর্যন্ত উত্তর মিশরের সিংহাসনের উত্তরাধিকারী। জানি সেটা। আমি জানতাম আমার পরিচয় জেনে গেছো তোমরা অনেক আগেই, বলছে খিয়ান। তোমাদের ধন্যবাদ। ইচ্ছে করলে মুখের উপর মিথ্যুক বলতে পারো আমাকে, কিন্তু তা করনি। এবার দ্বিতীয় কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই নেফরা, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অদ্ভুত এক দ্রুতি খেলে গেল নেফনার চোখে মুখে, কিন্তু কিছু বলল না সে। উত্তরাধিকার হওয়ার পরও মিশরের সিংহাসন চাই না, বলল খিয়ান। আমি শুধু তোমার মন জিততে চাই নেফরা। আমরা দুজনে যদি একসঙ্গে থাকি তাহলে আমার বাবা আপিপির বিরুদ্ধে লড়াই করার কাজটা সহজ হবে, কিন্তু যদি আলাদা হয়ে যাই তাহলে তুমি আমি দুজনেই ধ্বংস হয়ে যাব সম্ভবত। নেফরা, আমি আসলে তোমাকে ভালোবাসি। আমাকে আনতে যেদিন তালগাছের বাগানে গিয়েছিলে তুমি, সম্ভবত সেদিন থেকেই আমি জানি তুমি দুর্বল হয়ে পড়েছ আমার প্রতি, কারণ তা না হলে সেদিন ওভাবে ছুটে যেতে না আমার ঘরে, আমার জন্য প্রার্থনা করতে না, আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে না। আমাদের ভবিষ্যৎ অন্ধকার নেফরা, আমাদের সামনে ভীষণ বিপদ। চলো একসঙ্গে তা মোকাবেলা করি, অথবা চলো একসঙ্গে পালিয়ে যাই দূরে কোথাও। যদি পালিয়ে যাই মিশরে কি হবে? আমার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলে তুমি, সেখানে কি প্রতিজ্ঞা করেছি তা শুনেছ নিশ্চয়ই। শুনেছি, কিন্তু ভুলে গেছি। যেদিন থেকে তুমি ঢুকেছ আমার মনে, সেদিন থেকে বাকি সব কিছু ভুলে গেছি আমি। নেফরা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? নেফরা নিশ্চুপ। দয়া করে চুপ থেকো না, বলল খিয়ান। যে কোনো সময় এখানে হাজির হয়ে যেতে পারি রু। তখন যদি আমাকে দেখে ফেলে সে, তাহলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওরা হাতকড়াল এক কূপে কেটে ফেলবে আমার মাথা। নেফরা বলল, যে লোক আমার বাবাকে খুন করেছে তুমি তার ছেলে। যে লোক আমাকে অপমানজনক প্রস্তাব দিয়েছে তুমি তার উত্তরাধিকারী।
এ অবস্থায় কি করে বলতে পারি আমিও তোমাকে ভালোবাসি? ইচ্ছা থাকলে পারো, কারণ যে কোনো পরিস্থিতিতে সত্য বলা যায়। সত্য গোপন করাটা বড় রকমের পাপ, জানো তো? জানি, কিন্তু তারপরও বলবো না। যদি ইচ্ছে হয় তাহলে প্রশ্নটা জিজ্ঞেস করে দেখতে পারো সিফংসকে, অথবা জিজ্ঞেস করে দেখতে পারো পিরামিডের সেই ভূতটাকে। আগামীকাল রাতে পূর্ণিমা, সাহস থাকলে যেও পিরামিডের পাদদেশে, কিন্তু এখন দয়া করে চলে যাও। চাবিটা রুর কোমর বন্ধনীতে আটকিয়েছে কি আটকায়নি খিয়ান সঙ্গে সঙ্গে নড়ে উঠল দানবটা। ওর একটা হাত যেন আপনা আপনি স্পর্শ করল বিশাল মাথাটা। তার মানে নেশা এখনো পুরোপুরি কাটেনি ওর। দুর্বল গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি কি জানি কি হয়েছিল, খেকিয়ে উঠল খিয়ান। তখন কত মানা করলাম তোমাকে বেশি খেও না। ভালো কথা না শোনাটাই বেশিরভাগ লোকের স্বভাব। এসব মদ বছরের পর বছর ধরে সংরক্ষণ করা হয়েছে, না জানি কোন সমাধিতে। বিশ্বাসের উপর ভরসা করে খাচ্ছি, কিন্তু কে জানে কোন বোতলের কি অবস্থা আসলে। যাও, জায়গা মতো ফিরে গিয়ে বেশি করে পানি দাও মাথায়, হাত মুখ ধো। আর শোনো, মদ খেয়ে যে বেহুশ হয়েছিলে সে কথা বলো না কাউকে। দেহরক্ষীর চাকরি আর করতে হবে না তাহলে তোমাকে। টলতে টলতে খিয়ানের ঘর থেকে বেরিয়ে এলো রু। শুয়ে পড়ল খিয়ান, কিন্তু ঘুম আসছে না ওর। বিক্ষিপ্ত চিন্তাধারা ঘুমোতে দিচ্ছে না ওকে। চারদিকে শুধু সমস্যা দেখতে পাচ্ছে সে। যেদিকে তাকাচ্ছে শুধু দেখছে বড় বড় গর্ত। একটু খেয়াল হলেই পড়তে হবে সেগুলোর ভেতরে। সে নিজে উত্তর মিশরের যুবরাজ, অথচ মেনে নিয়েছে ব্রাদারহুড অব দ্য ডনের আদর্শ। এই সংঘকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওর বাবা। কি করবে খিয়ান? ওর বাবা যদি আদেশ দেন তাহলে রয়ের কাছে করা প্রতিজ্ঞা ভুলে গিয়ে কিভাবে হামলা করতে হবে এখানে তা জানিয়ে দেবে আঠিদের সেনাবাহিনীকে, নাকি ওর বাহিনীর বিরুদ্ধে কি করে রুখতে হবে তা শিখাবে ভাতৃসংঘের সদস্যদের? দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। যে কোনো একটা কাজ করতে হবে ওকে। হয় ভুলে যেতে হবে সে যুবরাজ, নিজের ভবিষ্যৎ এবং এমনকি সম্ভবত জীবনেও উৎসর্গ করতে হবে নেফরার খাতিরে, নয়তো ভুলে যেতে হবে মেয়েটাকে। কিন্তু নেফরাকে ভুলে যাওয়া সম্ভব না। উঠে বসল খিয়ান। ঠিক, নিজের ভবিষ্যৎ ভোলা সম্ভব, জীবন উৎসর্গ করা সম্ভব, কিন্তু নেফরাকে ভোলা সম্ভব না। খিয়ানের কোনো সন্দেহ নেই নেফরাও ভালোবাসে ওকে। তাহলে কথাটা স্বীকার করল না কেন তখন? কেন হিয়ালি করল? তিতা হাসি হাসল খিয়ান। স্বীকার করলে কি হবে? ধরা যাক নেফরাকে বিয়ে করল সে, তারপর ভাতৃসংঘকে তো ধুলোয় মেশাবেন ওর বাবা, একই সঙ্গে সম্ভবত নিজ হাতে গলা কাটবেন খিয়ানের। অথবা জিজ্ঞেস করে দেখতে পারো পিরামিডের সেই ভূতটাকে। নেফরার কণ্ঠ যেন কানে বাজছে খিয়ানের। আগামীকাল রাতে পূর্ণিমা, সাহস থাকলে যেও পিরামিডের পাদদেশে। প্রেম নিবেদন করেছে খিয়ান, কিন্তু সেটার জবাব সরাসরি দিতে অস্বীকৃতি জানিয়েছে নেফরা। এটা কি পরোক্ষ প্রত্যাখ্যান? আসলে কি চায় মেয়েটা? রাজা আপিপির যে বিয়ে করতে চায় না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই খিয়ানের। হয়তো ভালোবাসে খিয়ানকে, কিন্তু তাও স্বীকার করবে না। হয়তো নিজের ভালোবাসা লুকিয়ে রাখতে চায় নিজের ভেতরেই। কেন? যাতে বিয়ে করতে না হয় এমনকি খিয়ানকেও। তাতে কার লাভ? একটা কথা মনে পড়ে গেল খিয়ানের, এবং সঙ্গে সঙ্গে ওর মনে হলো ওর মাথাটা যেন আবার ঢুকে গেছে কোনো পাথরের সঙ্গে। ওর সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আবারও। যদি পালিয়ে যাই? নেফরার কণ্ঠ আবারও যেন বাজছে খিয়ানের কানে। তাহলে মিশরে কি হবে? আমার অভিষেক অনুষ্ঠানে ছিলে তুমি, সেখানে কি প্রতিজ্ঞা করেছে আমি, তা নিশ্চয়ই শুনেছ। ঠিক, মিশরের কি হবে? হয়তো ওই চিন্তাটাই নিজের কামনা বাসনা পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে আছে নেফরার জন্য। পিরামিডের ভূত, বিড়বিড় করছে খিয়ান। পিরামিডের ভূত জবাব দেবে আমার প্রশ্নের? কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভূত বলে কিছু নেই পৃথিবীতে। নেফরা আমাকে ভালোবাসে কিনা আবারও বিড়বিড় করল খিয়ান। তা কিভাবে জিজ্ঞেস করবো একটা ভূতকে? ধরলাম ভূতটার সঙ্গে দেখা হলো আমার, ওকে জিজ্ঞেস করলাম প্রশ্নটা, কিন্তু সে কি জবাব দেবে? নাকি আমার ঘাড় মটকাবে? পুরো ব্যাপারটা যত হাস্যকরই হোক, যেতে বলেছে নেফরা, খিয়ান যাবেই, যত ভয়ে লাগুক না কেন ওর। আগামীকাল রাতে পূর্ণিমার আলোয় গিয়ে দাঁড়াবে সে পিরামিডের পাদদেশে। যদি কিছুই না ঘটে, যদি প্রশ্নটার জবাব না পায় সে, তাহলে ধরে নেবে ঘুরিয়ে না বলেছে নেফরা। তারপর কি করবে খিয়ান? এক পূর্ণিমায় এসেছিল সে এখানে,
আগামীকাল আরেক পূর্ণিমা। যে কদিন থাকতে বলা হয়েছিল ওকে, আগামীকাল তা পূর্ণ হচ্ছে। কাজে নেফরার জবাব যদি না হয়, সোজা সাধু রয়ের কাছে যাবে খিয়ান। ওর বাবার চিঠি লিখিত জবাব চাইবে তার কাছে, তারপর সেটা নিয়ে ফিরে যাবে টেনিসে, দায়িত্ব সম্পাদন করবে। তারপর পালিয়ে যাবে সে। কোথায় যাবে জানে না, শুধু জানে পালাতে হবে ওকে। হয়তো ঘুরে বেড়াবে দেশে দেশে, মুখ ফিরিয়ে নেবে জীবনের উপর থেকে, ভুলে থাকার চেষ্টা করবে নেফরাকে। বালিশের উপর মাথা রাখল সে, বিড়বিড় করে বলল, আমি তোমার প্রেমে পড়েছি নেফরা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অব দ্য ডন এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।